তৃণমূল কংগ্রেসে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। তো সেখানে দাঁড়িয়ে এরকম কোনো মতামত আমি মনে করি না কোনো যুক্তিযুক্ত বলে আমি কোনো ভাবছি না, কারণ আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে মানি। আমাদের কাছে দুজনেই আমাদের, একজন আমাদের সেনাপতি আর একজন আমাদের নেত্রী। তো এখানে কোনো রকম দ্বিমত আছে বলে আমার মনে হয় না কোনো কারোর মধ্যে থাকা উচিত। ব্যক্তিগত মতামত নিয়ে সেটা মানে পার্টির মতামত হিসেবে দেখানো, যেটা মিডিয়া মানে এখন করার চেষ্টা করছে, আমি বলবো সকল মিডিয়া নয়, যে সকল মিডিয়াগুলো গদি মিডিয়া, তারা একটা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে যখন পেরে উঠছে না বিরোধী দলগুলো, যখন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ইলেকশনে ভালো রেজাল্ট করছে, তখন একটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, যখন তাদের কাছে কোনো রাজনৈতিক অস্ত্র নেই, তখন একটা মানুষের মধ্যে রাজনৈতিক একটা কোনো অভিসন্ধি যখন তারা পাচ্ছে না আমাদের দলের বিরুদ্ধে বলো বা সরকারের বিরুদ্ধে বলো, তখন তারা এরকম বিভিন্ন রকম মন্তব্য তারা করছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে আমাদের দলের খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না, এবং কারোর ব্যক্তিগত মতামতকে দলের মতামত হিসেবে না দেখানো উচিত, এটা আমার মনে হয়। আর আমি প্রথমেই তোমাকে বললাম যে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা শুধু আমার কথা নয়, যেখানে আমরা যতবার দেখেছি আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই কোথাও কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ বলো বা কোনো জনসভা বলো, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় একটাই কথা বলেছে যে আমাদের তথা তার নিজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটাও বলেছেন যে গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে জয় বাংলা বেরোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার সামনে স্বীকার করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, কিন্তু আমরা দেখছি যে মিডিয়া এবং বিরোধী দল যেভাবে একটা মানে রুমার্স একটা ছড়ানোর চেষ্টা করছে, সেটা তারা ব্যর্থ হবে বলেই আমার মনে হয়। তাতে কোনো সুবিধা তারা করতে পারবে না রাজনৈতিকভাবে। আমাদের দলের আমরা যারা সাধারণ তৃণমূল কর্মী আছি, যারা একদম গ্রাউন্ড লেভেলে যারা রাজনীতি করি, আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সর্বোচ্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের আইকন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সেনাপতি। এমন নেত্রীর প্রয়োজন আছে তেমন সেনাপতিরও প্রয়োজন আছে। তো দুজনকেই তৃণমূল কংগ্রেসের প্রয়োজন। দুজন একসাথে এক হয়ে বিরোধীদের বিজেপির সাথে লড়াই করবে, সিপিএমের সাথে লড়াই করবে, এটাই আমরা চাই। পুলিশকে নিয়ে সমালোচনা করছেন মানে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা তো সার্বিক পরিস্থিতি নয় যে ঘটনাটা একটা ঘটনা যে ঘটেছে, এত বড় একটা রাজ্য, সেখানে তো সার্বিক পরিস্থিতি কোনো জায়গায় কিছু খামতি থেকেই যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ কারোর পার্সোনাল ওপিনিয়ন রাখতে পারে বা রেখেছেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। এবং আমাদের দেখা উচিত, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি দেখা উচিত। কোনো বিচ্ছিন্ন একটা ঘটনাকে নিয়ে আমাদের মন্তব্য না করা উচিত। এবং আমাদের মনে হয় এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঙুল তোলা বা প্রশ্ন করার কোনো জায়গা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সুশাসক, তিনি যে সুষ্ঠুভাবে প্রশাসন চালাচ্ছেন, এটা আমরা দীর্ঘ 11 বছর ধরে দেখছি। এবার একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে গেছে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিরোধীরা এই ঘটনার একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করছে, তখন আমি তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আজকে যখন মণিপুর প্রায় 1 বছর ধরে জ্বলছে, সেখানে দাঁড়িয়ে কেউ কোনো মন্তব্য করছে না কেন? আজকে তো মণিপুরের একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আজকে একটা রাজ্য, গোটা রাজ্য প্রায় 1 বছর ধরে পুড়ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, একটা নৃশংস হত্যালীলা চলছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বিরোধী দলগুলির স্ট্যান্ড পয়েন্ট কী? কেউ কোনো মুখ খুলছে না কেন, এটা আমি জানতে চাই। কসবাকাণ্ডে যে ঘটনাটা ঘটেছে, যে কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনা, সেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সবাই তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দল বলো বা আমাদের সরকার বলো, পুরোটাই পুলিশের ওপর ন্যস্ত করেছে যে বা যারা এই ঘটনার পেছনে জড়িত রয়েছে, সে যেই হোক তাকে অ্যারেস্ট করা হোক এবং শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় যেন কলকাতার বুকে কিংবা পশ্চিমবঙ্গের বুকে কেউ যেন আর না ঘটাতে পারে। এটা আমার যতদূর মনে হয়, বা ওই
সুশান্তদার কাউন্সিলর যিনি রয়েছেন তার একটি ইন্টারভিউ আমি দেখছিলাম একটি নিউজ চ্যানেলে। তো সেখানে আমার তার কথাবার্তা দিয়ে যা মনে হলো এটার সাথে দলের কোনো বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে কেউ ঘটিয়েছে। এবার দেখো, ব্যক্তিগত শত্রুতার থেকে যে যারা ঘটাচ্ছে যে ঘটনা, সেটাকে পুলিশ পুরো তদন্ত করছে। যে বা যারা এর পেছনে রয়েছে, পুলিশ নিশ্চয়ই তাদেরকে অধিকাংশ জনকে অ্যারেস্ট করে নিয়েছে, অলরেডি একাধিক জনকে অ্যারেস্ট করেছে, এবং এর পেছনে তাছাড়াও যারা রয়েছে, যারা এখনও অ্যারেস্ট হয়নি, তাদেরকেও অ্যারেস্ট করে নেবে। দেখো, অর্জুন সিং হয়ে গেছে এখন একটা জোকার, ঠিক আছে? প্রথম কথা, বিজেপিতে একবার বিজেপি একবার তৃণমূল এই করে অর্জুন সিং একটা জোকারে পরিণত হয়েছে। তাই তাকে এখন মার্কেটে টিকে থাকতে গেলে, তাকে যদি এখন নিউজ চ্যানেল মিডিয়ায় টিকে থাকতে হয়, এরকম জোকারের মতো প্রলাপ বকতে হবে। তাই সে জোকারের প্রলাপ বকছে। আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আজকে যে সবচেয়ে বড় জোকারে পরিণত হয়েছে, সে ভারতবর্ষের সবচেয়ে বড় জোকার বলে আমার মনে হয় তাকে। তো তিনি যখনই টিভির সামনে আসেন এরকম ভুলভাল মন্তব্য করতে থাকেন, এবং এই ভুলভাল মন্তব্যগুলো তারা ইচ্ছে করেই করে যে মানুষ যেন তাদেরকে দেখে, এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেল বলো, পেজ বলো, প্রত্যেকে যেন ভিউয়ার্স বাড়ে। তারা তাই জন্যই এগুলো করে বেড়ায়। তা পাগলের প্রলাপ বলা ছাড়া এগুলোকে আর কিছু বলা যায় না। আর অর্জুন সিং যে ব্যারাকপুর অঞ্চলে কীভাবে গুন্ডামি চালিয়েছে 2019-এর পরবর্তী সময়, সেটা সাধারণ মানুষ জানে। তার জন্য অর্জুন সিংকে 2024-এ মানুষ বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, এবং দেখিয়ে দিয়েছে যে গুন্ডামির ফল কী হতে পারে। এখন ব্যারাকপুরের মানুষ 2024-এ পার্থভৌমিককে জিতিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে মানুষ শান্তির সাথে আছে, মানুষ গুন্ডামির সাথে নেই, সন্ত্রাসের সাথে নেই। কিন্তু পার্থভৌমিককে অর্জুন সিং আবার পাল্টা প্রশ্ন করেছে যে মুখ্যমন্ত্রী ওদের, পুলিশ ওদের, তাহলে বিহারের গ্যাংকে ধরছে না কেন? হ্যাঁ, অবশ্যই ধরছে না কেন, এটা তো কোথাও প্রসঙ্গ নেই। অবশ্যই ধরছে। পুলিশের মতো নিজের মতো করে চেষ্টা করছে। পুলিশ অবশ্যই মানে কুল কিনারা করতে পেরেছে তদন্ত করে। তার জন্যই তো পুলিশ আজকে জানতে পেরেছে যে গ্যাংটা কোথাকার বা কারা এর পেছনে জড়িত। অধিকাংশ জনকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, এবং যারাই জড়িত থাক, ভারতবর্ষের যেই কোণেই লুকিয়ে থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পুলিশ সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করবে। আগামী দিন আমরা নিশ্চয়ই দেখতে পারবো যে প্রত্যেককে অ্যারেস্ট করা হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যেই স্পেসিফিক রাজ্যগুলোর নাম উঠে আসছে, বিহার বলো, ইউপি বলো, এই রাজ্যগুলোর শাসনের কী অবস্থা এটা আমাদের জানতে হবে। যেখান থেকে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থার বিভিন্ন রকম ঘটনা ঘটানো হচ্ছে যেই রাজ্যগুলো থেকে বসে থেকে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, বিহার বলো, ইউপি বলো, যেখানে তোমার মানে অস্ত্র তৈরি হচ্ছে বা এরকম খুনের চক্রান্ত করার মতো ব্যবস্থা হচ্ছে, সেগুলো কি ক্রিমিনালদের কাছে, অপরাধীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠে দাঁড়িয়েছে? সেই রাজ্যগুলোয় তুমি যদি লক্ষ্য করে দেখো, সেই রাজ্যগুলোয় বিজেপি শাসন করছে। তাই অর্জুন সিংদের সেই বিজেপিকে প্রশ্ন করা উচিত, রাদার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা। ও রাত্রি দখল এগুলো যারাই করেছে, যখন করেছে, তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এগুলো প্রতিবাদ কিছু মানুষ করেছে, সাধারণ মানুষ। আমি এটা বলবো না কখনো যে প্রত্যেকেই যে এরকম, সেটা নয়। কিছু মানুষ সত্যিই প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছিল, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা কি দেখেছি, পরবর্তীকালে এই সাধারণ মানুষের আন্দোলনকে কিছু বাম এবং অতিবাম সংগঠন হাইজ্যাক করে নিজেদের মতাদর্শর মতো করে পরিচালনা করার চেষ্টা করলো। সেই সময় আমরা দাঁড়িয়ে প্রত্যেকেই দেখতে পেরেছি যে এই বাম অতিবাম কিছু নেতারা তারা নেমে পড়েছিল রাজনৈতিক ফায়দা তোলার জন্য, এবং তারা নেমে পড়েছিল যাদের নিজেদের যাদের পার্সোনাল চারিত্রিক বিভিন্ন রকম দোষ রয়েছে, তাদেরকে আমরা দেখেছিলাম রাস্তায় পথে নেমে নারীদের সমর্থনে বা মুখোশ পরে তাদের প্রতিবাদের জন্য তারা রাস্তায় হাঁটছে। আমরা দেখেছিলাম সেই সময় দাঁড়িয়ে যাদের নামে মলেস্টেশনের কেস রয়েছে, তো অ্যাটেম্প টু রেপের কেস রয়েছে, এই রকম বহু মানুষ আমরা দেখেছিলাম সেই সময় পথে নেমেছিল। আমরা মানুষকে বোঝাতে চেয়েছিলাম, আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে এই মানুষদের আজকে বিচার দাবি নয়, এদের আজকে প্রতিবাদ করা দাবি নয়, এদের দাবি শুধুমাত্র গভর্নমেন্টকে কালিমালিপ্ত করা। এরা গভর্নমেন্টকে কালিমালিপ্ত করার জন্য নেমে পড়েছে। তো এদের কাজ ছিল একটা আমাদের স্টেট গভর্নমেন্টকে মেলাইন করা এবং গভর্নমেন্টের বিভিন্ন কাজকে, হসপিটালের পরিষেবাকে বিভিন্ন রকমভাবে ব্যাহত করা। এরা সেটাই করছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে এরা যে কী প্রকার মানুষ, যারা আজকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। বা আজকে আমি তোমাকে বলতে পারি, এই কিছুদিন আগেই
আমি একটি নিউজ চ্যানেলে দেখলাম যে একজনকে সেরা বাঙালি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখলাম যে তার আগে আমি দেখতে পেলাম যে আর কি তোমার এই তথাকথিত রাত দখলের একটা কনসেপ্ট যে মনে করছে এটা কনসেপ্ট, তো সেই কনসেপ্ট যে মানে ক্রিয়েটার সে আর কি নিজের লিঙ্কডইন প্রোফাইলে সেটাকে নিজের স্কিল হিসাবে দেখিয়েছে। তো আমি সেখানে সেটা দেখেই আর কি বলতে চাই যে প্রতিবাদটাই যদি তাদের মেন লক্ষ্য হতো, যদি বিচারটাই তাদের প্রধান মানে পাওনা হতো, তাহলে তারা নিজের স্কিল দেখানোর জন্য লিঙ্কডইন প্রোফাইলে সেটাকে ক্রিয়েটার হিসাবে রাত দখলেরটা তারা আর কি শো করতো না। তারপরে আমি দেখলাম যে একটি নিউজ চ্যানেলে দিয়ে তাকে সেরা বাঙালি অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হলো। মানে একটা মানুষ নিজের প্রমোশন কিভাবে করছে, নিজের অ্যাডভার্টাইজমেন্ট কী করে করছে, আমরা এটা এখন দেখতে পাচ্ছি যে একটি মেয়ে যে আমাদের ছেড়ে চলে গেছে, যার সাথে একটি নৃশংস অত্যাচার হয়েছে, তার বিচারের নামে প্রতিবাদ করে নিজের প্রমোশন, নিজের অ্যাডভার্টাইজমেন্ট কী করে কেউ এগিয়ে যেতে পারে। এটা আমি মনে করি একজন সচেতন রাজনৈতিক ব্যক্তি হয়ে বা যে কারোই হোক, কোনো সাধারণ মানুষও এই জিনিসটাকে ভালোভাবে নেবে না। কারণ প্রত্যেকে নির্যাতিতার বিচার চেয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে, একটি জঘন্য ঘটনা, নৃশংস ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে বিচার চেয়েছি, দোষীদের শাস্তি চেয়েছি, কিন্তু আমরা কেউ কখনো চাইনি নিজের ব্যক্তিগত প্রমোশন করতে বা নিজের ব্যক্তিগত অ্যাডভার্টাইজমেন্ট করে রাজনৈতিক ফায়দা তুলে নেতা বা নেত্রী হওয়ার জন্য। কিন্তু আমরা যেটা প্রথম দিন দিয়ে বলে আসছি যে এই আন্দোলনকে, সাধারণ মানুষের, জনগণের আন্দোলনকে যে একটি রাজনৈতিক রূপরেখা দেওয়ার চেষ্টা হয়েছে, তারা আজকে সফল, কারণ তারা রাজনৈতিক রূপ দিয়েছে এবং সেখান থেকে রাজনৈতিক ডিভিডেন্ড তারা নিয়েছে। তাই আজকে আমরা পদে পদে দেখতে পাচ্ছি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে শুরু করে কিছু সেরা বাঙালির মতো অ্যাওয়ার্ড, সেখানেও দেখা যাচ্ছে যে এরা নিজেদের প্রমোশন করছে বা অ্যাডভার্টাইজমেন্ট করছে।